হিমালয় এক প্রাচীন কাব্যিক সৌন্দর্য ও রহস্যময় প্রকৃতির ইতিহাসের নাম। চির তুষারমণ্ডিত শত সহস্র মাইল বিস্তৃত হিমালয় আদি অন্তহীন এক গিরিশৃঙ্গ দোলের নাম। হিমালয় শব্দের অর্থ বরফের আবাসস্থল। এটি সংস্কৃত শব্দ হিম এবং আলয় থেকে এসেছে। হিমালয় পৃথিবীর সবচেয়ে উঁচু ও নবীন পর্বতমালা। হিমালয় নামকরণটি বৈদিক যুগের হলেও আদি হিমালয়ের পৌরাণিক নাম মহাহিমবন্ত। প্রকৃতির হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় এই প্রাচীরটি এশিয়ার দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত। এ অঞ্চলের মানুষের কাছে মহান ও ঐশ্বরিক এক অস্তিত্বের নাম হিমালয়। হিমালয়ের সাথে জড়িয়ে রয়েছে বহু সাংস্কৃতিক ও পৌরাণিক ইতিহাস। ভারতীয় উপমহাদেশের ইতিহাসের জন্মলগ্ন থেকেই হিমালয় আমাদের জাতীয় জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। হিমালয় পর্বতমালা কেবলই একটি ভৌগোলিক কাঠামো নয়, বরং একটি জীবন্ত বাস্তুতন্ত্র, যা মিলিয়ন মানুষের জীবন, জীবিকা ও পরিবেশের উপর গভীর প্রভাব বিস্তার করে আছে। এ অঞ্চলের রাষ্ট্রনীতি, শিল্পকলা, সাহিত্য, পুরাণ ও ধর্মকে গভীরভাবে প্রভাবিত করেছে এই নাগাধিরাজ হিমালয়। সুদূর প্রাচীনকাল থেকে আমাদের জাতীয় জীবনের বিকাশে হিমালয়ের যে অবদান, তা পৃথিবীর অন্য কোথাও অন্য কোনো পাহাড়, পর্বত কিংবা গিরিশৃঙ্গের ক্ষেত্রে দেখা যায় না। কত সাম্রাজ্যের উত্থান পতন, কত সভ্যতার আবির্ভাব ও তিরোভাবের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই হিমালয়, তার হিসাব জানা নেই। এই হিমালয়ের সুউচ্চ পর্বতশৃঙ্গ কৈলাস শিবের বাসস্থান। হিমালয় বৌদ্ধ ধর্মেরও ধ্যান ও প্রজ্ঞার প্রতীক, কারণ এটি যে বুদ্ধেরও জন্মস্থান। হিমালয়কে কেন্দ্র করে রচিত হয়েছে হিন্দু ধর্মের বহু পৌরাণিক কাহিনী। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওতে আপনার চোখের সামনে নতুন করে আরেকবার ভেসে উঠবে মহাবিস্ময়কর নাগাধিরাজ হিমালয়ের কাব্যিক সৌন্দর্য, শক্তি ও রহস্যময় জন্মের ইতিহাস। প্রকৃতির বিস্ময়কর সৃষ্টি এই পর্বতমালার আদি অন্ত জানতে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। ভিডিও শুরুর আগে অনুরোধ করব, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে নিন। এশিয়া মহাদেশের উত্তরাংশে ভারতীয় উপমহাদেশ ও তিব্বত মালভূমির মধ্যবর্তী স্থানে অবস্থিত ভঙ্গিল পর্বতমালার নাম হিমালয়। ভৌগোলিকভাবে হিমালয় পর্বতমালা পাকিস্তানের গিলগিটে সিন্ধু নদী থেকে শুরু হয়েছে। এরপর ভারত, তিব্বত, নেপাল, পূর্ব ভারত ও ভুটান হয়ে দক্ষিণ পূর্ব তিব্বতে ব্রহ্মপুত্র নদের দক্ষিণাঞ্চলীয় ভাগ পর্যন্ত বিপুল স্থলভাগ জুড়ে ছড়িয়ে রয়েছে। হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় বাংলাদেশের পঞ্চগড় ও রংপুর জেলা থেকে পরিষ্কার শীতের সকালে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘার চূড়াগুলো দৃশ্যমান হয়ে ওঠে। হিমালয়ের দৈর্ঘ্য আসলে কতটুকু? হিমালয় বাংলাদেশের মাথার উপর থেকে কাশ্মীর, পাকিস্তান ও আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত। আর ঢাকা থেকে কাশ্মীরের দূরত্ব যদি 2500 কিলোমিটার হয়, তাহলে এবার অনুমান করুন হিমালয়ের দৈর্ঘ্য কত কিলোমিটার হতে পারে। হ্যাঁ, একেবারে ঠিক ধরেছেন, হিমালয়ের দৈর্ঘ্য প্রায় 2500 কিলোমিটার, অর্থাৎ হিমালয়ের প্রকৃত দৈর্ঘ্য 2400 কিলোমিটার। আর প্রস্থের দিক থেকে এর সকল অংশের প্রস্থ সমান নয়। হিমালয়ের পশ্চিমাংশের প্রস্থ 350 কিলোমিটার এবং পূর্বে এর প্রস্থ 150 কিলোমিটার। বিশাল স্থলভাগ জুড়ে বিস্তৃত এই পর্বতমালাটির মোট আয়তন 10,89,133 বর্গ কিলোমিটার। অর্থাৎ বাংলাদেশের মতো 7টি দেশ অনায়াসে এর মধ্যে জায়গা করে নিতে পারবে। তবে পর্বতমালাটি আয়তনে এত বিশাল হওয়া সত্ত্বেও এটি কিন্তু পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা নয়। পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হলো আন্দিজ পর্বতমালা। তবে সমভূমি থেকে সারিবদ্ধ অনুচ্চ পাহাড়ের ভিত ধরে উঁচু থেকে আরও উঁচুতে উঠে গেছে হিমালয়ের অভ্রভেদী অসংখ্য চূড়াশৃঙ্গ, যেখানে রয়েছে 110টিরও বেশি সুউচ্চ পর্বতশৃঙ্গ। আর এই পর্বতশৃঙ্গগুলোর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 7300 মিটার বা তারও অধিক। হিমালয়ের মতো এত পর্বতশৃঙ্গ পৃথিবীর আর কোনো পর্বতমালায় নেই। হিমালয়ের এসব আকাশচুম্বী পর্বতশৃঙ্গগুলোর মধ্যে রয়েছে হিমালয় তথা পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8886 মিটার। শুধু তাই নয়, মাউন্ট এভারেস্ট সহ পৃথিবীর সর্বোচ্চ 10টি পর্বতশৃঙ্গের মধ্যে 9টির অবস্থানই এই হিমালয়ে। এদের মধ্যে রয়েছে K2, কাঞ্চনজঙ্ঘা, নাঙ্গা পর্বত, লোৎসে, ধবলগিরি, অন্নপূর্ণা ও নন্দাদেবীর মতো সুউচ্চ পর্বতশৃঙ্গগুলো।
এই হিমালয় পর্বতমালা জন্ম দিয়েছে সিন্ধু, শতদ্রু, গঙ্গা, কালী, তিস্তা ও ব্রহ্মপুত্রের মতো খরস্রোতা সব নদ নদী। এই নদীগুলো শুধু এক একটি জলধারা নয়, বরং এ অঞ্চলের সভ্যতার ইতিহাস এবং এক বিস্তীর্ণ সাংস্কৃতিক উত্তরাধিকার। ভৌগোলিক অবস্থান বিবেচনায় হিমালয়কে সাধারণত 4টি ভাগে ভাগ করা যায়। সিন্ধু ও শতদ্রু নদীর মধ্যবর্তী হিমালয়ের 563 কিলোমিটার অংশটি পাঞ্জাব ও কাশ্মীর হিমালয় নামে পরিচিত। শতদ্রু ও কালী নদীর মধ্যবর্তী পরবর্তী 322 কিলোমিটার অংশটি কুমায়ুন হিমালয় এবং কালী ও তিস্তা নদীর মধ্যবর্তী তৃতীয় অংশটি নেপাল হিমালয় নামে পরিচিত, এবং তিস্তা ও ব্রহ্মপুত্রের মধ্যবর্তী 724 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত চতুর্থ অংশটির নাম আসাম হিমালয়। হিমালয়ের বিভিন্ন অংশের উচ্চতার তারতম্যের উপর ভিত্তি করে আবার একে 3 ভাগে ভাগ করা যায়। যেমন 1500 থেকে 3000 মিটার উঁচু অংশগুলোকে নিম্ন হিমালয়, 3000 থেকে 8000 মিটার উঁচু অংশগুলো উচ্চ হিমালয় এবং 8000 মিটারের বেশি উঁচু যেসব অংশে বেশ কয়েকটি বরফাচ্ছাদিত শৃঙ্গ রয়েছে সেগুলো আন্তঃ হিমালয় নামে পরিচিত। রহস্যময় এই হিমালয়ের সর্বত্র একই রকম চরিত্র দেখা যায় না। একই হিমালয়ে আপনি খুঁজে পাবেন বরফ ঢাকা তুন্দ্রা, সবুজ অরণ্য এবং বৃষ্টিসিক্ত উপত্যকা। যেমন কুনার উপত্যকায় মরুভূমিরও দেখা পাওয়া যায়। আবার দক্ষিণের পর্বত পাদদেশীয় তরাই সমভূমি অঞ্চল ঘন জঙ্গল আর জলাভূমিতে আবৃত। এখানে বাস করে অসংখ্য বন্যপ্রাণী, তুষারচিতা, লাল পান্ডা, ইয়াক, এশিয়ান কালো ভাল্লুক, হাতি, ভারতীয় গন্ডার, হিমালয়ের বিখ্যাত গড়ালের মতো বিস্ময়কর ও দুর্লভ সব প্রাণী এ অঞ্চলে দেখা যায়। হিমালয় কেবলই একটি পর্বতমালা নয়, এ যেন প্রকৃতির এক গোপন অভয়ারণ্য, যেখানে এর প্রতিটি স্তরই আলাদা একটি জগৎ। এ অঞ্চলের জলবায়ু নিয়ন্ত্রণেও হিমালয়ের রয়েছে অপরিসীম ভূমিকা। হিমালয় পর্বতমালাকে বলা হয় প্রাকৃতিক দুর্গ। সেই অনাদিকাল থেকেই ভারতীয় উপমহাদেশকে বহিরাক্রমণ থেকে রক্ষা করেছে এই হিমালয় পর্বতমালা। শুধু তাই নয়, হিমালয়ের বিস্তৃত শাখা প্রশাখা একদিকে সাইবেরিয়া, মধ্য এশিয়া ও তিব্বতের হিমশীতল বায়ুর ঝাপটা থেকে ভারতীয় উপমহাদেশকে রক্ষা করেছে। অন্যদিকে বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে ছুটে আসা জলীয় বাষ্পযুক্ত মৌসুমী বায়ু হিমালয়ে বাধাপ্রাপ্ত হয়ে ভারতীয় উপমহাদেশে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, যা ভারতীয় উপমহাদেশকে করেছে সুজলা সুফলা। হিমালয় সম্পর্কে তো অনেক কিছুই জানা হলো, এবার চলুন নাগাধিরাজের জন্মের ইতিহাস সম্পর্কে জেনে নেই। পৃথিবীর অন্যান্য পর্বতমালার তুলনায় হিমালয় বয়সে তরুণ একটি পর্বতমালা। ভূতাত্ত্বিক কাল বিবেচনায় হিমালয়ের বয়স অনেক কম। ভূবিজ্ঞানীদের মতে পৃথিবীর সবচেয়ে প্রবীণ পর্বতমালা মাখুঞ্জয়ের জন্ম হয়েছিল যেখানে 360 থেকে 320 কোটি বছর আগে, সেখানে হিমালয়ের জন্ম মাত্র 2 থেকে 5 কোটি বছর আগে। বিংশ শতাব্দীর সূচনা লগ্নেই বিজ্ঞানীরা বুঝতে শুরু করেছিলেন যে পৃথিবীর উপরিভাগের স্তরটি আসলে ডিমের খোসার মতো মসৃণ নয়। উত্তপ্ত ম্যাগমা বা লাভা দ্বারা পরিপূর্ণ পৃথিবীর অন্তঃস্থলের উপরিভাগে ভূত্বকের যে স্তরটি আমরা দেখতে পাই তা আসলে কতগুলো টেকটনিক প্লেটে বিভক্ত এবং পৃথিবীর কেন্দ্রের ম্যাগমা বা লাভার উপর ভাসমান অবস্থায় রয়েছে। এরা প্রতিনিয়ত ধীরে ধীরে একে অপরের কাছ থেকে সরে যাচ্ছে। তারা কখনো একে অপরের কাছাকাছি আসছে, আবার প্রবল সংঘর্ষে দূরে সরে যাচ্ছে। পৃথিবীর 4.5 বিলিয়ন বছরের ইতিহাসে প্লেটগুলোর এই কাছে আসা এবং দূরে সরে যাওয়ার প্রক্রিয়া বারবার সংঘটিত হয়েছে। অর্থাৎ বর্তমানে আমরা পৃথিবীতে যে 7টি মহাদেশ দেখছি তার কোনোটাই চিরকাল বর্তমানের এ অবস্থায় ছিল না। জার্মান বিজ্ঞানী আলফ্রেড ওয়েগনার 1912 সালে সর্বপ্রথম আবিষ্কার করেন আজ থেকে 7 কোটি বছর পূর্বে বর্তমান পৃথিবীর 7টি মহাদেশ একটি টেকটনিক প্লেটের উপর পরস্পরের সাথে যুক্ত ছিল। তিনি যার নাম দিয়েছিলেন প্যানজিয়া। এক পর্যায়ে এই প্যানজিয়া 2টি মহাদেশে ভাগ হয়ে যায়, যার উত্তরের অংশটিকে বলা হয় লরেশিয়া এবং দক্ষিণের অংশটিকে বলা হয় গন্ডোয়ানা ল্যান্ড। আর 2টি মহাদেশের মাঝখানে সৃষ্টি হয় তেথিস সাগর। গন্ডোয়ানা ল্যান্ড থেকে ভারতীয় প্লেটটি বিচ্ছিন্ন হয়ে উত্তর দিকে ইউরেশিয়ান প্লেটের দিকে প্রতি বছর 20 সেন্টিমিটার করে এগিয়ে যেতে থাকে। উত্তরে অগ্রসর হতে হতে ইউরেশিয়ান প্লেটের সাথে ভারতীয় প্লেটের প্রথম সংঘর্ষ ঘটা শুরু হয় সেনোজোয়িক যুগে, অর্থাৎ আজ থেকে প্রায় 2,30,30,000 বছর আগে। দুই প্লেটের সেই প্রচণ্ড শক্তিশালী সংঘর্ষে অপেক্ষাকৃত নরম ইউরেশিয়ান প্লেটটি ধুমড়ে মুচড়ে ভারতীয় প্লেটের উপরে উঠে যেতে শুরু করে, আর এভাবেই তৈরি হতে শুরু করে হিমালয় পর্বতমালা। এর প্রমাণ হলো হিমালয়ের উপরিভাগ সামুদ্রিক চুনাপাথর দিয়ে গঠিত।
এছাড়াও হিমালয় পর্বতমালায় সামুদ্রিক প্রাণীর জীবাশ্মও পাওয়া গেছে। 2 প্লেটের এই অভিঘাতের ফলে নেপাল ও তিব্বতের পার্বত্য উপত্যকা, মিয়ানমারের আরাকান উচ্চভূমি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং বঙ্গোপসাগরের আদিরূপ তৈরি হয়। সে সংঘর্ষ এখনও চলছে। ভারতীয় প্লেট এখনও ইউরেশিয়ান প্লেটকে ভিতরের দিকে ধাক্কা দিয়ে চলেছে, যার ফলে হিমালয়ের উচ্চতা আজও প্রতি বছরে 1 সেন্টিমিটার করে বাড়ছে এবং প্রতি মিলিয়ন বছরে 1 কিলোমিটার হারে বাড়ছে। হিমালয়ের জন্মরহস্য তো জানা হলো, কিন্তু বিস্ময়কর এই পর্বতমালার আরও বিশেষত্ব রয়েছে। অধিক উচ্চতা ও জলবায়ুর ধরনের কারণে হিমালয়ে প্রচুর পরিমাণে বরফ জমে। পৃথিবীর 2 মেরু অ্যান্টার্কটিকা ও আর্কটিক ছাড়া পৃথিবীর আর কোথাও এত বরফ নেই। তাই হিমালয়কে পৃথিবীর 3য় মেরুও বলা হয়। ভারতীয় উপমহাদেশের তুষার হিমবাহগুলোর একমাত্র উৎসস্থল এই হিমালয়, যার আকাশচুম্বী সুউচ্চ পর্বতের চূড়াগুলো স্থায়ীভাবে বরফের আস্তরণে ঢাকা থাকে সারা বছর। আর সেখান থেকে নেমে আসা অসংখ্য ছোট বড় বরফের চলমান স্তূপ বা নদীগুলোকেই বলা হয় হিমবাহ। হিমালয়ের মাউন্ট এভারেস্ট শৃঙ্গের কাছেই রয়েছে রংবুক ও কাশৃঙ্গ হিমবাহ। হিমালয় পর্বতমালায় অত্যধিক শীতল আবহাওয়া ও অক্সিজেনের স্বল্পতা সত্ত্বেও এ অঞ্চলে অনাদিকাল থেকেই মানুষের বসতি গড়ে উঠেছে। নির্মিত হয়েছে অসংখ্য শহর ও নগর, বিকশিত হয়েছে বিভিন্ন সভ্যতা ও সংস্কৃতি। এই হিমালয়ে উৎপন্ন নদী সিন্ধু, গঙ্গা, কালী, ব্রহ্মপুত্র, সাংপো নদীর অববাহিকায় 53 মিলিয়ন মানুষের বসবাস রয়েছে। হিমালয় এক অপার রহস্য ও দুর্নিবার আকর্ষণের নাম। এর রহস্যজাল ভেদ করার প্রয়াস আর অদৃশ্য আকর্ষণের কারণেই পর্যটকরা বারবার ছুটে যান হিমালয়ে। হিমালয়ের চোখ ধাঁধানো সৌন্দর্য দেখতে যে শুধুমাত্র পর্যটকরাই ছুটে আসেন তাই নয়, বরং হিমালয়ের আকাশছোঁয়া উচ্চতাকে ছুঁয়ে দেখার প্রয়াস নিয়েও প্রতিবছর আসেন অসংখ্য পর্বতারোহী। 1953 সালে সর্বপ্রথম স্যার এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট আরোহণ করেন। তারপর থেকে এখন পর্যন্ত প্রায় 4000 পর্বতারোহী এই মাউন্ট এভারেস্ট আরোহণ করেছেন। গর্বের এই তালিকায় রয়েছে 6 জন বাংলাদেশির নামও। 2010 সালের 23 মে প্রথম বাংলাদেশি হিসাবে মুসা ইব্রাহিম মাউন্ট এভারেস্ট জয় করেন। হিমালয়ের পর্বতারোহণ মোটেও সহজ কোনো ব্যাপার নয়। এসব পর্বতারোহণ করতে অত্যন্ত দুর্গম পরিবেশের মধ্য দিয়ে যেতে হয়। তবে অপেক্ষাকৃত কিছুটা সহজ ও সুবিধাজনক হওয়ায় সবচেয়ে উঁচু পর্বত হলেও পর্বতারোহীরা আরোহণের জন্য এভারেস্টকেই বেছে নেন। তবুও রেকর্ড বলছে এই পর্বতারোহণ করতে গিয়ে প্রতি 10 জনে একজন পর্বতারোহীর মৃত্যু হয়। পৃথিবীর সর্বোচ্চ এই পর্বতচূড়ায় আরোহণ করতে গিয়ে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 280 জন পর্বতারোহী। হিমালয় পর্বতমালার হিমশীতল আবহাওয়া ও অক্সিজেনের স্বল্পতা সত্ত্বেও হিমালয়ের পাদদেশে ও এখানে সৃষ্ট নদ নদীগুলোর অববাহিকায় গড়ে উঠেছে বিভিন্ন সভ্যতা ও সংস্কৃতি। তিব্বতীয় বৌদ্ধ ধর্মের ইতিহাস ও বিবর্তনের উপর ভিত্তি করে তিব্বত মালভূমিতে গড়ে ওঠা এমনই এক সংস্কৃতির দেশ তিব্বত, যা পৃথিবীতে নিষিদ্ধ দেশ হিসেবে পরিচিত। বিস্ময়কর তিব্বতীয় সংস্কৃতি এবং তিব্বতকে কেন নিষিদ্ধ দেশ বলা হয় জানতে আমাদের এই ভিডিওটি দেখুন। আমাদের চ্যানেলে এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলে কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানান। দেখা হচ্ছে আপনার পছন্দের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।